আসলে ভারত পাকিস্তানের এই যে এখন সংঘাতময় পরিস্থিতি খুব স্বাভাবিকভাবে এটা কখনোই কাম্য নয় এবং আমরা যদি বলি যে এক ধরনের আঞ্চলিক যে স্থিতিশীলতা তার উপরে একটা বড় ধরনের প্রভাব, কারণ আমরা জানি যে এই দুটো রাষ্ট্রই সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং নিউক্লিয়ার ওয়েপন স্টেট। সুতরাং এখন যে পর্যায়ে এই সংঘর্ষটা রয়েছে সেটা আসলে কোন পর্যায়ে আরও বাড়তে পারে নাকি আরও কমবে বা একটা পর্যায়ে যে সীমিত হয়ে যাবে সেটা এই মুহূর্তে স্পেকুলেট করার জন্য কিছুটা আর্লি সময়। সো আমাদের হয়তো আরেকটু দেখতে হবে কী ধরনের রিয়াকশন কাউন্টার রিয়াকশন আসে। যেটা বলছিলাম যে এর আঞ্চলিক স্থিতিশীলতার উপরে যে প্রভাবটা, এই প্রভাবটা গুরুত্বপূর্ণ। হয়তোবা আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে এর সরাসরি সংঘাতের সম্ভাবনার বা তার প্রভাবে প্রভাবান্বিত হওয়ার সম্ভাবনাটা আমাদের ক্ষেত্রে কম, কারণ আমরা অবশ্যই ওই বর্ডারের একেবারে ভিন্ন একটা জায়গায় অবস্থান করি। কিন্তু তারপরেও যেটা আমি বলছিলাম যে যেহেতু এক ধরনের জঙ্গিবাদের অভিযোগ, তার প্রতিরোধে বা তার বিপরীতে এই ধরনের অভিযান, সামরিক অভিযান বলি বা যে কনফ্লিক্ট বলি, সুতরাং এটা যেহেতু একটা ট্রান্সন্যাশনাল সিকিউরিটি ইস্যু, সুতরাং অত্যন্ত পরোক্ষ প্রভাব একটা সময় না কোনো একটা সময় যদি এই কনফ্লিক্ট আরও দীর্ঘস্থায়ী হয় সেটা আমরা দেখতে পারি। কিন্তু আপাত দৃষ্টিতে সরাসরি কোনো নিরাপত্তার হুমকি বাংলাদেশের জন্য আমি মনে করি না যে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে আছে। কিন্তু এই যুদ্ধ যদি এই যুদ্ধ না বলি, এটাকে যদি সংঘাত বলি, সেটা যদি অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়, তখন নিঃসন্দেহে আমরা কিছুটা তো তার ট্রিকল ডাউন ইম্প্যাক্ট আমরা দেখতেই পাবো নিরাপত্তার খাতিরে। আপনি যেমন দেখবেন যে গত দিন থেকে আমরা দেখছি যে আমাদের সীমান্তে কিছুটা পুশ-ইন হচ্ছে, যেগুলো ভারতের দ্বারা চিহ্নিত অবৈধ অভিবাসী হিসেবে বাংলা ভাষাভাষী লোকজনকে পুশ-ইন করা হচ্ছে। সো হয় এটার সাথে সম্পর্কযুক্ত বা নয় সেটা ভিন্ন বিষয় ব্যাখ্যা করার মতো, কিন্তু এই সময়টায় এই ধরনের আচরণ বা সেটা কি ওই যুদ্ধের প্রভাবের কারণে কিনা সেটাকে যদি আমরা বাদও দেই, এটা একটা প্রপার ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচেসে কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে এই বিষয়ে সমাধান সবসময় করা যেতে পারে। অতীত ইতিহাসেও এর অভিজ্ঞতা এর উদাহরণ রয়েছে। কিন্তু পুশ-ইন কখনোই দুটি বন্ধু প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কাম্য নয়। এটাও নিরাপত্তার প্রতি এক ধরনের প্রভাব হিসেবে কিন্তু চিন্তা করা যেতে পারে আর কি। সুতরাং মনে হয় যে এই সংঘর্ষ যদি দীর্ঘস্থায়ী হয়, আরও স্থায়ী রূপ ধারণ করে, তখন তার প্রভাব শুধুমাত্র বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য যেই ভারতের যারা এবং পাকিস্তানের যারা নেইবারিং স্টেট রয়েছে তাদের উপরে তো পড়বেই। অর্থনৈতিক প্রভাবটা আসলে এই মুহূর্তে একটা হচ্ছে যে ইমিডিয়েট ওয়ার বা কনফ্লিক্ট, এই ধরনের যে এই সিচুয়েশনগুলো তৈরি হয় তার একটা বড় ধরনের ইমিডিয়েট শক অর্থনৈতিক ক্ষেত্রে থাকে, যেরকম করে আমরা অনেক সময় শেয়ার বাজারের কনটেক্সটে দেখতে পাচ্ছি বা যেগুলো আমরা বলি। কিন্তু যেগুলো রিয়েল ইকোনমিক সেক্টর বা ট্রেড সেক্টর, সেই জায়গাটায় নির্ভর করবে যদি বাংলাদেশের সাথে যে অর্থনৈতিক সম্পর্ক ভারত এবং পাকিস্তানের রয়েছে, সেই সেক্টরগুলো কতখানি এই যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটাকে বলছি যে পণ্য এবং পার্টিকুলারলি পণ্যের যে অবাধ যাতায়াত, সেই জায়গাটা অর্থাৎ নেভাল চ্যানেল যেগুলো রয়েছে বা এয়ার চ্যানেলগুলো যেগুলো রয়েছে, সেগুলো আসলে কতখানি বাধাগ্রস্ত হবে যদি এই সংঘর্ষ আরও দীর্ঘস্থায়ী হয়। আপনারা দেখছেন যে এখনই ক্ষুদ্র আকারে ফ্লাইটের যে রুট সেগুলো ডাইভার্টেড হচ্ছে। এখনও যেহেতু এই কনফ্লিক্টটা নেভাল ফ্রন্টিয়ারে নেই, কিন্তু যদি স্পেকুলেট করা হয় ভবিষ্যতে যদি এটা বিস্তৃত হয় এবং সেখানে যদি পণ্যবাহী জাহাজ চলাচলের রাস্তা প্রভাবিত হয়, নিঃসন্দেহে সেটা সামগ্রিকভাবে কিন্তু এই অঞ্চলের সকল দেশেরই বাণিজ্যের জায়গায় এক ধরনের হুমকি তৈরি করতে পারে। সুতরাং মূল জায়গাটা হচ্ছে গিয়ে আসলে এটা মাথায় রাখা যে এই সংঘর্ষ কতখানি দীর্ঘস্থায়ী হচ্ছে কি হচ্ছে না, কিভাবে এটাকে আসলে সমাধানে নিয়ে যাওয়া যাচ্ছে, সেটা এই অঞ্চলের সকল যারা প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পাকিস্তানের তার জন্য গুরুত্বপূর্ণ। আসলে কি বলা হয় যে এই সময়টা পরিপক্ক সময় নয় এই বিষয়ে একটা একদম কনক্লুসিভ মন্তব্য করার। স্পেকুলেশন হতে পারে, যেটা ভুল প্রমাণিত হতে পারে। আপনি যদি দেখেন যে দুটো নিউক্লিয়ার ওয়েপন স্টেটের ক্ষেত্রে একটা বড় কনফ্লিক্টের সংজ্ঞা কী আসলে, তারা কি নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবে, ওই পর্যন্ত যাওয়ার অবস্থা তৈরি হতে পারে কি না। আরেকটা চিন্তা হতে পারে যে না, নিউক্লিয়ার অস্ত্র না, তারা হয়তো সীমিত আকারে একটি কনভেনশনাল ওয়ারফেয়ার কন্টিনিউ করবে কিনা, যেটা 1998 সালে এলওসি নাইল অফ কন্ট্রোল ধরে কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কিছু সপ্তাহ ব্যাপী এক ধরনের স্মল স্কেল কনফ্লিক্ট হয়েছিল। সুতরাং কোন স্টেজে কনফ্লিক্টটা যাবে সেটা আসলে চিন্তা করা মুশকিল। অর্থনৈতিকভাবে চিন্তা করলে দীর্ঘস্থায়ী যুদ্ধ কখনোই এই দুইটা রাষ্ট্রেরই অর্থনৈতিক অবস্থার জন্য কাম্য নয়। আপনি যদি সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস চিন্তা করেন, সেটাও একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রেশার এই জায়গাগুলো রয়েছে। একটা বড় স্পেকুলেশন হচ্ছে যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কারণ দুটো রাষ্ট্রই নিউক্লিয়ার অস্ত্র সজ্জিত রাষ্ট্র
এবং একটা পর্যায়ে নিউক্লিয়ার অস্ত্রের ব্যবহার রাষ্ট্রগুলোকে হয়তোবা দীর্ঘস্থায়ী যুদ্ধে না জড়ানোর প্রতি অনুপ্রাণিত করবে, যে কারণে হয়তোবা এখনও পর্যন্ত বা পেহেলগ্রাম হওয়ার পরে ইমিডিয়েটলি আমরা একটা ওয়ার বা ডিক্লেয়ার্ড ওয়ারফেয়ার দেখিনি। কিন্তু এখন আসলে ওই কনভেনশনাল ওয়ারফেয়ারই একমাত্র কিন্তু উপায় না। আমরা বহু বছর ধরে দেখছি যেরকম কি বলা হয় যে হাইব্রিড ওয়ারফেয়ারের কথা চিন্তা করা হয়, গ্রে জোন কনফ্লিক্টের কথা চিন্তা করা হয়, অর্থাৎ কনফ্লিক্টে শুধু স্টেট অ্যাক্টরই জড়িত থাকবে তা না, নন স্টেট অ্যাক্টরও স্টেট স্পন্সর্ড হয়ে জড়িত থাকবে, সাইবার হামলা হতে পারে, নেটওয়ার্ক ওয়ারফেয়ারের কথা বলা হচ্ছে, বা মাল্টিপল ফ্রন্টে মানে অনলাইন অফলাইন বিভিন্নভাবে কিন্তু রাষ্ট্রগুলো একে অপরের বিরুদ্ধে তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য কিন্তু কনফ্লিক্টে, ঠিক ওয়ার কনভেনশনাল সেন্সে না, কনফ্লিক্টে লিপ্ত হতে পারে। আসলে আমরা সেই রকম ট্রান্সফরমেশনের সামনে দেখতে পাবো কিনা সেটার জন্য বোধহয় একটু অপেক্ষা করা প্রয়োজন, যতক্ষণ না পর্যন্ত এই দুই রাষ্ট্র মনে করছে যে তাদের যে কারণে এই সংঘর্ষে জড়ানো প্রয়োজন ছিল সেই স্বার্থটা ফুলফিল না হচ্ছে আর কি।